জিকে উইথ কুনাই স্যার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ওকে, তা আজকে যেটা টপিক সেটা হচ্ছে ব্রিটিশ ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ আইন, অর্থাৎ আমরা যে পার্টটা পড়ছিলাম ব্রিটিশ ভারতের গুরুত্বপূর্ণ আইন, সেই পার্টেরই পার্ট ওয়ান আমাদের হয়ে গেছে। আজকে দেখো পার্ট টু করাবো, অর্থাৎ ফাইনাল পার্ট। তো ক্লাস নম্বর থ্রির পার্ট টু আমাদের যে সিরিজ চালু হয়েছিল মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, আজকে আজকে 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসের পার্ট টুটা আমরা করবো। এই ক্লাসে কি করব, কনসেপ্ট ক্লিয়ার করব এবং PYQ করব। ওকে, তো চলো শুরু করি। দেখো, তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ভারত শাসন আইন 1858 সালে। ঠিক আছে, এর আগে আমরা কি পড়েছিলাম? এর আগে আমরা পড়েছিলাম কোম্পানি রুল। কি পড়েছিলাম? কোম্পানি রুল। কোম্পানি রুল অর্থাৎ কোম্পানিরা রুল যখন করছিল তখন কোন কোন আইন প্রবর্তিত হয়েছিল সেগুলো আমরা পড়েছিলাম। তো একটু যদি এক ঝলক দেখে নেই কি কি রুল হয়েছিল সেগুলো আমরা পড়বো। 1773 সালে রেগুলেটরি অ্যাক্ট পড়েছিলাম। নেক্সট কি পড়েছিলাম? 1784 সালের পিটের ভারত শাসন আইন পড়েছিলাম। তারপরে কি পড়েছিলাম? 1793 সালের চার্টার অ্যাক্ট পড়েছিলাম। তারপরে কি পড়েছিলাম? 1813 সালের চার্টার অ্যাক্ট পড়েছিলাম। তারপরে কি পড়েছিলাম? 1833 সালের চার্টার অ্যাক্ট। তারপরে শেষে পড়েছিলাম আমরা 1853 সালের চার্টার অ্যাক্ট। তাহলে এই সমস্ত আইনগুলো আমরা পড়েছিলাম যখন ভারতবর্ষে কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল চলছিল। তা আজকে আমরা পার্ট টু এ যেটা পড়বো সেটা হচ্ছে যে কোম্পানির হাত থেকে ভারতবর্ষের শাসনভার যখন কে নিল? ব্রিটিশ সরকার নিয়ে নিল। তারপরে যে আইনগুলো প্রবর্তিত হয়েছিল বা চালু হয়েছিল সেই সমস্ত আইনগুলো আজকে আমাদের আলোচ্য বিষয়। ওকে, তো দেখো 1857 সালে বিদ্রোহ হয়েছিল, আমরা জানি, মহাবিদ্রোহ। তো সেই বিদ্রোহ হওয়ার পর ভারতবর্ষের ভারতবর্ষে ডিক্লারেশন দেয় কে? মহারানী ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়া। কত সালটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, 1 নভেম্বর 1858 সালে। এই 1858 সালে যখন কুইন ভিক্টোরিয়া তার ডিক্লারেশন দেয় যে ভারতবর্ষ আজ থেকে কি হলো, কোম্পানির হাত থেকে কে নেবে? কোম্পানির হাত থেকে আমরা নিয়ে নিলাম, অর্থাৎ ব্রিটিশ সরকার নিয়ে নিল। ব্রিটিশ সরকার নিয়ে নিল, অর্থাৎ ভারতবর্ষের দায়িত্ব বা ভারতবর্ষের শাসনের অধিকার আর কোম্পানির হাতে থাকলো না। আজ থেকে কার দায়িত্ব থাকলো? ব্রিটিশ সরকারের বা ব্রিটিশ রানীর। ঠিক আছে, তো এটা নিয়ে নিল এবং তারপরে একটা আইন পাস করলো যেটা 1858 সালের ভারত শাসন আইন নামে পরিচিত। তো এই আইনে কি হয়েছে? এই আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়েছে, যেটা আমি তোমাকে বললাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ESI যেটা আমরা বলছি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়েছে, রাইট। এবং অবসান হওয়ার পর তাহলে ভারতবর্ষের দায়িত্ব কার এখন? ভারতবর্ষের দায়িত্ব হচ্ছে ব্রিটিশ সরকারের। কার গো? ব্রিটিশ সরকারের, রাইট। নাম্বার ওয়ান। তাহলে প্রশ্ন হবে যে ভারতবর্ষের কোম্পানি শাসনের অবসান কোন আইনের মাধ্যমে হয়েছিল? তাহলে সেটা হবে 1858 সালের ভারত শাসন আইনের মাধ্যমে, রাইট। আর কি হয়েছিল? ভারতের শাসন সরাসরি ব্রিটিশ ক্রাউনের হাতে চলে গেছিল, অর্থাৎ ব্রিটিশ সরকারের হাতে চলে গেছিল। ব্রিটিশ ক্রাউন বলতে ব্রিটিশ সরকারের হাতে চলে গেছিল। আর সব থেকে ইম্পর্টেন্ট এখানে হচ্ছে যে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া পদ, নতুন একটা পদ তৈরি হয় যেটাকে বলছে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। এটার মানে কি? এটার বাংলা মানে হচ্ছে কি? ভারত সচিব। ভারত সচিব, অর্থাৎ তিনি ইংল্যান্ডে বসে থাকবেন, ইংল্যান্ডে বসে বসে ভারতবর্ষকে পরিচালনা করবেন এবং তার অধীনে একজন কে থাকবে? ভাইসরয় থাকবে। কে থাকবে? ভাইসরয় থাকবে। তাহলে ভাইসরয়টা কে? ভাইসরয়ের কেউ না, এতদিন ধরে আমরা যেটা পড়ছিলাম ভারতের এতদিন যেটা পড়ছিলাম ভারতের গভর্নর জেনারেল, সেই গভর্নর জেনারেলের পদটা চেঞ্জ হয়ে এখন কি হয়ে গেল? ভাইসরয় হয়ে গেল। তাহলে ভারত সচিব ইংল্যান্ডেই বসে থাকবে, তার একজন প্রতিনিধি থাকবে যাকে বলছে ভাইসরয়। সেই ভাইসরয় কি করবে? সেই ভাইসরয় ভারতবর্ষ পরিচালনা করবে, ভারতবর্ষ চালনা করবে। এই প্রথম ভাইসরয়কে, প্রথম ভাইসরয় দেখো লর্ড ক্যানিং, ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো সিটেট 2014 সালে একটা কোশ্চেন দিয়েছিল যে ভারতে কোম্পানি শাসনের অবসান কোন আইনে হয়? দেখেছ, ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান মানে কোম্পানি শাসন শেষ হয় কোন আইনের মাধ্যমে? সেটা হচ্ছে 1858 সালের ভারত শাসন আইনের মাধ্যমে। এবং এখানে কার আইন চালু হয়? এখানে চালু হয় ব্রিটিশ সরকারের, ব্রিটিশ ব্রিটিশ গভর্নমেন্টের শাসন কিন্তু চালু হয়ে যায়, তাই না? ব্রিটিশ গভর্নমেন্টের শাসন কিন্তু চালু হয়ে যায়। তাহলে এটা একটা আমরা জিস্ট একটা ছোট্ট করে বলি কি কি পড়লাম। তাহলে ভারত শাসন আইন পাস হচ্ছে 1858 সালে।
এই আইনের মাধ্যমে কি হচ্ছে? এই আইনের মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হচ্ছে। এখন তাহলে ভারতবর্ষের দায়িত্ব কার? ব্রিটিশ সরকারের হাতে চলে যাচ্ছে, ক্রাউনের হাতে চলে যাচ্ছে। এবার একটা নতুন পদ তৈরি হয়েছে যাকে বলছে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, অর্থাৎ ভারত সচিব নামে একটা নতুন পদের তৈরি হচ্ছে। তিনি ইংল্যান্ডে বসে বসে ভারত পরিচালনা করছে, ভারত শাসন করছে। তিনি একজন প্রতিনিধি অ্যাপয়েন্ট করেছে যাকে বলছে ভাইসরয়। ভাইসরয়টা নতুন কোনো পদ না, ভাইসরয়টা হচ্ছে যে ভারতের গভর্নর জেনারেল এতদিন যেটা ছিল, ভারতের গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল যেটা পড়ছিলাম আমরা, জেনারেল, এই ভারতের গভর্নর জেনারেলটাই বর্তমানে ভাইসরয় নামে পরিচিত হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, রাইট। এই কয়েকটা কাজ হচ্ছে এবং প্রথম ভাইসরয় অ্যাপয়েন্ট করছে কাকে? লর্ড ক্যানিংকে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি পড়বো? নেক্সট আরেকটা আইন পড়বো যেটা হচ্ছে ভারতীয় পরিষদ আইন 1861 সালে। 1861 সালে আবার একটা আইন পাস করছে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট যেটাকে বলছে, রাইট। তো এই আইনে কি বলছে দেখো, আইন পরিষদে ভারতীয় সদস্য মনোনয়নের ব্যবস্থা, অর্থাৎ এতদিন ধরে যে আইনগুলো পাশ করানো হতো সে আইনে ভারতীয় কোনো সদস্য ছিল না। এই প্রথম আইন যেখানে ভারতীয় সদস্য কি করছে? পার্টিসিপেট করছে, অর্থাৎ ভারতীয় সদস্যকে মনোনয়নের ব্যবস্থা করা হচ্ছে, রাইট। বুঝাতে পারছি তো? ভারতীয় যে সদস্য, সেই সদস্যকে মনোনয়ন করা হচ্ছে এই আইন পরিষদে। এই আইন তৈরিতে ভারতীয় সদস্যকে অ্যাপয়েন্ট করেছে প্রথমবার, ফার্স্ট টাইম, ঠিক আছে। তো প্রথম যদি আমরা বলি, প্রথম কাকে অ্যাপয়েন্ট করা ছিল তোমরা একটু জেনে রাখো, তোমাদের পরীক্ষায় আসবে না, আমি জাস্ট একটু এক্সট্রা ইনফরমেশন, যারা এসএলএসটি দিবে তাদের জন্য ইম্পর্টেন্ট খুবই, হ্যাঁ, তোমাদের এত ডেপথে কোশ্চেন আসবে না। তো বেনারসের রাজাকে অ্যাপয়েন্ট করছে প্রথমে, কাকে? বেনারসের রাজাকে অ্যাপয়েন্ট করছে প্রথম। 2 নম্বর হচ্ছে পাতিয়ালি রাজা, পাতিয়ালি পাঞ্জাব, হ্যাঁ, পাতিয়ালি রাজা, একে অ্যাপয়েন্ট করছে। তারপর দেখা স্যার দিনকর রাও, 3 নম্বর হচ্ছে স্যার দিনকর রাও, রাইট। এই তিনজনকে ফার্স্ট টাইম আইন পরিষদে নিয়োগ করা হচ্ছে বা মনোনীত করা হচ্ছে। কত সালে? সালটা হচ্ছে 1862 সাল। কেন? 1861 সালে আইন পাস হচ্ছে, পরের বছর নিয়োগ করছে ভারতীয়দেরকে প্রথম। কোন কোন ভারতীয়? বেনারসের রাজা, পাতিয়ালি রাজা, পাতিয়ালি বলতে পাঞ্জাবে আছে, এটা পাঞ্জাবে, আর স্যার দিনকর রাও, এই তিনজনকে প্রথম অ্যাপয়েন্ট করছে আইন পরিষদে। অর্থাৎ আইন পরিষদে প্রথম পদার্পণ করছে ভারতীয়রা এই আইনের মাধ্যমে, ইম্পর্টেন্ট। 2 নম্বর যেটা কি হচ্ছে, পোর্টফোলিও ব্যবস্থা চালু হচ্ছে। এবার প্রশ্ন হলো তোমাদের, পোর্টফোলিও কি, তাই না? প্রশ্ন হতেই পারে পোর্টফোলিও কি। তো এই পোর্টফোলিও কিছুই না, পোর্টফোলিও হচ্ছে সরকারি যে কাজগুলো আছে, হ্যাঁ, বিভিন্ন যে সরকারি কাজ, ধরো সরকারি কাজ, সেই সরকারি কাজকে কি করবে? আলাদা আলাদা করবে। সরকারি কাজকে কি করবে? আলাদা আলাদা করবে, আলাদা আলাদা করবে। এই সরকারি কাজগুলোকে আলাদা আলাদা করে আলাদা আলাদা দপ্তরে দিয়ে দিবে এবং দপ্তরে ভাগ করে একজনের দায়িত্ব দিয়ে দিবে, ভাগ করে নির্দিষ্ট মন্ত্রীর হাতে দিয়ে দিবে, নির্দিষ্ট মন্ত্রীদের দায়িত্ব দিয়ে হবে, দায়িত্বে দেওয়া, এটাকে বলছে পোর্টফোলিও। তাহলে পোর্টফোলিও মানেটা কি? পোর্টফোলিও মানে হচ্ছে যে সরকারি যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলোকে আলাদা আলাদা দপ্তর ভাগ করা হলো, যেটা হচ্ছে খাদ্য দপ্তর, এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী দপ্তর, এটা হচ্ছে আর্থিক দপ্তর, এটা স্বরাষ্ট্র দপ্তর, হ্যাঁ, বিভিন্ন দপ্তর ভাগ করে দিল এবং সেই সমস্ত দপ্তরে এক একজনকে দায়িত্ব দেওয়া হবে। সেটা হচ্ছে পোর্টফোলিও সিস্টেম। বর্তমানে যে ক্যাবিনেট সিস্টেমটা আমাদের হয়েছে, এই যে কয়দিন আগে আমাদের মন্ত্রিসভা গঠন হলো, সেই মন্ত্রিসভা, যে একে অর্থমন্ত্রী করা হলো, একে শিক্ষামন্ত্রী করা হলো, একে স্বাস্থ্যমন্ত্রী করা হলো, এই যে এই ভাগগুলোকে বলছে পোর্টফোলিও। তো এই ভাগগুলো আজকের প্রথম না, এটা প্রথম চালু হয়েছিল 1861 সালে যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, সেই অ্যাক্টের মাধ্যমে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বা আমি বুঝাতে পেরেছি। ইম্পর্টেন্ট, পোর্টফোলিও কোন আইনের মাধ্যমে চালু হয়, ঠিক আছে। নেক্সট দেখো, প্রাদেশিক বিকেন্দ্রীকরণ শুরু, অর্থাৎ প্রাদেশিক বিকেন্দ্রীকরণ শুরু মানে হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাত থেকে ক্ষমতা কমিয়ে, কেন্দ্র সরকারের হাতে ক্ষমতা খুব ছিল, সে কেন্দ্র সরকারের হাত থেকে ক্ষমতা কমিয়ে আস্তে আস্তে কি করছে? প্রদেশের বা রাজ্যের মধ্যে ক্ষমতা দেওয়া হচ্ছে, ক্ষমতা ছেড়ে দেওয়া হচ্ছে।
এটাকে বলছে ক্ষমতা বা প্রাদেশিক বিকেন্দ্রীকরণ শুরু হচ্ছে, অর্থাৎ এখানে শুরু হচ্ছে, রাইট। তো এখানকার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই পোর্টফোলিও ব্যবস্থা কোন আইনের মাধ্যমে শুরু হয়, সেটা হচ্ছে 1861 সালের তোমার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে, রাইট। এবং এই আইনের মাধ্যমে আইন পরিষদে প্রথম ভারতীয়দেরকে মনোনয়নের ব্যবস্থা করা হচ্ছে। দেখো তোমাদের WB আপার প্রাইমারি টেট 2017 সাল বা 16 সাল যেটা দিয়েছিল, পোর্টফোলিও ব্যবস্থা কে চালু করেন? হ্যাঁ, এটা 2017 হবে না, কোন একটা সালে দিয়েছিল। পোর্টফোলিও ব্যবস্থা কে চালু করেন? তো পোর্টফোলিও ব্যবস্থা চালু করেন কে? লর্ড ক্যানিং। কে? লর্ড ক্যানিং। পোর্টফোলিও ব্যবস্থা কে চালু করছেন? লর্ড ক্যানিং চালু করছে, রাইট। বুঝাতে পারলাম যে এর পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করছে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং সেটা ব্যবস্থা করছে কত সালে? 1859 সালে তিনি কাজ শুরু করছেন এই পোর্টফোলিও ব্যবস্থা করার জন্য, এবং শেষমেশ 1861 সালে আইনের মাধ্যমে কি হচ্ছে? পাস করছেন পোর্টফোলিও। তো এই পোর্টফোলিওর মেন গুরুদেব হচ্ছেন এই লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিং এর পোর্টফোলিও ব্যবস্থা শুরু করছে, এবং শুরু করছে 1859 সালে, পাস করেছে 1861 সালে, তিনি সাকসেস হচ্ছেন। ঠিক আছে, এই গেল ব্যাপার ভারতীয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 সালে, বা ভারতীয় পরিষদ আইন 1861 সালে। তাহলে এখন পর্যন্ত আমরা দুটো আইন বললাম, একটা বললাম কি, একটা বললাম 1858 সালের অ্যাক্ট, তাই না? দেখে সেখানে ইম্পর্টেন্ট কি দেখলাম, যে ক্ষমতা কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকারের হাতে চলে যাচ্ছে, তাই না? ক্ষমতা কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকারের হাতে চলে যাচ্ছে, এই একটা ইম্পর্টেন্ট দেখলাম। আর কি ইম্পর্টেন্ট দেখলাম? আর ইম্পর্টেন্ট দেখলাম যেখানে নতুন একটা পদ তৈরি হয়েছে, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, ভারত সচিবের পদ তৈরি হয়েছে, এবং ভারতের গভর্নর জেনারেলকে ভারতের ভাইসরয় বলছে। এই দুটো ইম্পর্টেন্ট পড়লাম। আর কি পড়লাম? আর এখানে পড়লাম 1861 সালে আর একটা আইন পাস হচ্ছে, সেই আইনে কি বলা হচ্ছে? পোর্টফোলিও ব্যবস্থা শুরু হচ্ছে, রাইট। পোর্টফোলিও ব্যবস্থা শুরু হচ্ছে, এই দুটো আইন আমরা আজকের পড়লাম। এগুলো হলো ব্রিটিশ সরকার যখন শাসন কার্য চলছে তখন এই আইন দুটো পাস হচ্ছে। চলো নেক্সট আইন দেখি। ওকে, নেক্সট আইন দেখো, ভারতীয় পরিষদ আইন 1892 সালে। তাহলে 1861 পরে 1892 সালে আর একটা আইন পাস হচ্ছে, এটাকে বলছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, রাইট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এই আইনে আইন পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে, যে আইনসভা বা আইন পরিষদ, সে আইন পরিষদে কি করছে? সদস্য সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ এতদিন আইনের সদস্য সংখ্যা কত ছিল? নিম্ন, সব থেকে নিম্ন পরিমাণে ছিল 6 জন, আর সর্বোচ্চ ছিল তোমার 12 জন। কিন্তু এটাকে চেঞ্জ করে কি করলো, এখন সর্বোচ্চ মানে সর্বনিম্ন যদি হয় তাহলে 10 জন রাখতে পারবে, এবং সর্বোচ্চ পাবে কত? সর্বোচ্চ পাবে 16 জন। অর্থাৎ কি করলো, আইন পরিষদের যে সদস্য সংখ্যা বা আইনের যে মিটিং বা আইনের যে সভা, সেই সভায় সদস্য সংখ্যা বৃদ্ধি করে দেওয়া হলো। ইম্পর্টেন্ট খুব একটা না, তবে মনে রাখো। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, প্রথমবার বাজেট নিয়ে আলোচনা করার অধিকার। বাজেট তোমরা কিছুদিন আগেই দেখলাম যে বাজেট পাস করলো আমাদের মাননীয় শুভেন্দু অধিকারের যিনি অর্থমন্ত্রী, সেই অর্থমন্ত্রী বাজেট পাস করলো। বাজেট মানে কি? বাজেট মানে হচ্ছে সারা বছরের আয় ব্যয়ের হিসাব, সারা বছর কি আয় করবে কি ব্যয় করবে সমস্ত বাজেট পাস করালো। সেই বাজেটে কিন্তু এতদিন ধরে কোনো ভারতীয়রা কিন্তু চান্স পেত না। এই প্রথম একটা আইন 1892 সালে, যে আইনের মাধ্যমে ভারতীয়রা প্রথমবারের মতো বাজেটে কি করছে? পার্টিসিপেট করতে পারছে, বাজেটে পার্টিসিপেট করতে পারছে। ইংরেজরা যখন বাজেট পাস করছে, সেই বাজেটে ভারতীয়রা পার্টিসিপেট করতে পারছে। আর একটা ইম্পর্টেন্ট কি, পরোক্ষ নির্বাচনের সূচনা পাচ্ছে। পরোক্ষ নির্বাচনটা কি? পরোক্ষ নির্বাচন বলতে আমরা যেমন ভোট দিয়ে MLA MP সিলেক্ট করি সেরকমটা না, ঠিক আছে? যে সাধারণ মানুষের যে তৈরি ছোট ছোট প্রতিষ্ঠান আছে, ধরো আমরা কয়েকজন মিলে একটা প্রতিষ্ঠান তৈরি করলাম, ধরো একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলাম, ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করলাম, ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করলাম, বা একটা জেলা বোর্ড গঠন হলো, ধরো একটা জেলা বোর্ড, বা ধরো একটা জেলা বোর্ড গঠন করলাম আমরা সবাই মিলে, জেলা বোর্ড, বা ধরো একটা সমিতি গঠন করলাম, ব্যবসায়ী সমিতি, বা ধরো একটা পৌরসভা তৈরি হলো। এগুলো কি? এগুলো তো আমরা করছি না, এগুলো আমাদের একটা ছোট ছোট প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ছিল যে এই প্রতিষ্ঠানগুলো ভোট দিত, সেই ভোটের মাধ্যমে যে জিততো তাকেই কিন্তু সদস্য হিসেবে সে আইনসভায় পাঠানো হতো, সে আইন পরিষদের মধ্যে পাঠানো হতো, ঠিক আছে? অর্থাৎ এটা পরোক্ষভাবে নির্বাচনের সূচনা হয়। তো মেন পয়েন্ট হচ্ছে এখানে প্রথমবারের
এই বাজেট ব্যাপারটা, বাজেটের অধিকার পায় কিন্তু ভারতীয়রা প্রথম 1892 সালে। তো এখানে দেখো PYQ যেটা তোমাদের জেটেড 2016 সালে দিয়েছে, সেটা হচ্ছে 2016 সালে PYQ যেটা দিয়েছে, যে প্রশ্ন হচ্ছে বাজেট আলোচনা করার অধিকার প্রথম কোন আইনে দেওয়া হয়। দেখেছো, আমি যেটা তোমাদেরকে বলছি সেটাই তোমাদের প্রশ্ন এসছে। তো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 সালে, ঠিক আছে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 সালের মাধ্যমে কি হচ্ছে, এই বাজেট আলোচনার অধিকার প্রথমবারের জন্য ভারতীয়রা পাচ্ছেন। ওকে, রাইট। তাহলে এখন পর্যন্ত আমরা 3টা আইন পড়লাম। 1858 সালের অ্যাক্ট, তারপরে 1861 সালের অ্যাক্ট, তারপরে বললাম কি 1892 সালের অ্যাক্ট। 1861 সালের ইম্পর্টেন্ট কি, পোর্টফোলিও, তাই না, পোর্টফোলিও। 1892 সালে ইম্পর্টেন্ট কি, বাজেট। আর এখানে কি, ব্রিটিশ সরকারের হাতে ক্ষমতা চলে যাচ্ছে, ব্রিটিশ সরকারের হাতে। ইম্পর্টেন্ট এগুলো, হ্যাঁ, এগুলোই প্রশ্ন যদি দেয় এগুলোর মধ্যে দিবে, আদারওয়াইজ দেবে না, ঠিক আছে, এতটুকু তোমরা শিওর থাকতে পারো। নেক্সট একটা আইন পড়বো, দেখো কত, 1909 সালের আইন, অর্থাৎ ভারতীয় পরিষদ আইন 1909 সালে, যেটাকে কি বলা হয়, মরলে মিন্টো রিফর্মস বা মরলে মিন্টো আইন নামেও পরিচিত। মরলে বাংলাতে বলা হয় মরলে মিন্টো সংস্কার আইন বলা হয়, হ্যাঁ, সংস্কার আইন বলা হয়, মরলে মিন্টো সংস্কার আইন বলা হয়, রাইট। 1909 সালে এটা পাস করা হচ্ছে। এই আইনের মাধ্যমে কি বলছে, মুসলিমদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা করা হচ্ছে বা সেপারেট ইলেকটোরেটের ব্যবস্থা করা হচ্ছে। ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট এখানে 1909 সালে। অর্থাৎ এই যে আইন পরিষদের আমি কথা বলছিলাম এতক্ষণ ধরে, সে আইন পরিষদে মুসলিমদের জন্য পৃথক সিট, পৃথক রিজার্ভেশন রাখা হলো প্রথমবারের জন্য। আর এটা থেকেই জন্ম নিল কি, এটা থেকে জন্ম নিল যে ভারতবর্ষে হিন্দু মুসলমানের দাঙ্গা বা হিন্দু রুল অ্যান্ড ডিভাইড পলিসি, ঠিক আছে। অর্থাৎ প্রথমবারের মতো মুসলমানদেরকে রিজার্ভেশন দেওয়া হলো, অর্থাৎ মুসলমানদের জন্য সিট সংরক্ষিত করা হলো এই আইনের মাধ্যমে। অর্থাৎ যে আইন পরিষদ ছিল বা আইনসভা ছিল, আইন পরিষদ, সে আইন পরিষদে প্রথমবারের মতো মুসলিমদের জন্য সিট রেখে দেওয়া হলো। অর্থাৎ মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলো। মানে একজন মুসলিম ভোটে দাঁড়াবে, তাকে নির্বাচন করবে কারা, তাকে নির্বাচন করবে মুসলমানরা, অন্য কেউ ভোট দিতে পারবে না। এরকম একটা সিস্টেম চালু করলো। তো সেটা হচ্ছে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা, কোন আইনের মাধ্যমে, 1909 সালে। এর ফলে দেখো ভারতবর্ষে বিভিন্ন হিন্দু মুসলমান দাঙ্গা, ভারত ভাঙো, হিন্দু মুসলমান, পাকিস্তান ভারতবর্ষ গঠন, এটাই হচ্ছে মেন কারণ। এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপরে দেখো কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদ সম্প্রসারণ, অর্থাৎ কেন্দ্র এবং প্রদেশে দুই জায়গাতে কি হলো, দুই জায়গারই আইনে সদস্য সংখ্যা বাড়াতে শুরু করলো, সম্প্রসারণ হলো। অর্থাৎ আমরা যদি দেখি কেন্দ্রে এবং তোমার প্রদেশে সদস্য সংখ্যা কেমন ভাবে বাড়াতে শুরু করলো। কেন্দ্রে আগে কতটা ছিল, 16টা ছিল, 16 থেকে কটা করা হলো, 60টা করে দেওয়া হলো সদস্য সংখ্যা। প্রদেশে কটা ছিল, প্রদেশে ছিল 50টা, এই 50 থেকে প্রদেশে আরো কম ছিল, 12টা না 10টা ছিল, সেখানে সেই 10টা থেকে 50টা করে দেওয়া হলো, এবং ছোটখাটো জায়গায় 30টা করা হলো। এটা হচ্ছে প্রদেশে, এটা হচ্ছে কেন্দ্রে, সিট সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো আইন পরিষদে, এটা ঠিক আছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যে এই যে আইন পরিষদে পার্টিসিপেট করছে, কিন্তু সিদ্ধান্ত কিন্তু অন্যরা নিচ্ছে, সিদ্ধান্ত ব্রিটিশরা নিচ্ছে। তো যেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ যে কমিটি, একটা তাদের কমিটি আলাদা ছিল যেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হতো। তো ব্রিটিশ সরকারের যে সিদ্ধান্ত কমিটি ছিল, হ্যাঁ, যেখান থেকে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হতো, সেই কমিটিতে কিন্তু ভারতীয়দেরকে ঢুকানো হতো না। এই প্রথমবার এই সিদ্ধান্ত কমিটিতে ভারতীয়দের প্রবেশের পথ কিন্তু খুলে আছে, ঠিক আছে। আর প্রথম পথ খুলে আছে, এবং প্রথম কে ঢুকছে এই পথে, এই সিদ্ধান্ত গ্রহণের যে কমিটি, সেই কমিটিতে কে প্রথম পদার্পণ করেছেন, তিনি হচ্ছেন সত্যেন্দ্র প্রসন্ন সিনহা। ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্রসন্ন সিনহা, ইনি প্রথম এই সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত কমিটির মধ্যে ঢুকে আছে। ফলে তিনি সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু মানে
একটা অন্যতম গুরুত্ব রাখছে বা গুরুত্বপূর্ণ হয়ে থাকছে না আমাদের কাছে। তো দেখো তাহলে এখানে কি বললাম, মুসলিমদের জন্য সেপারেট একটা পৃথক নির্বাচনের ব্যবস্থা করছে, সেপারেট ইলেকটোরাটস, এবং কেন্দ্র এবং প্রাদেশে বিভিন্ন পরিষদ আইনের বিভিন্ন প্রদেশের লোক সংখ্যা বা সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছে, কেন্দ্রে 60টা করা হচ্ছে, প্রাদেশে 50টা করানো হচ্ছে, এবং ব্রিটিশ যে সিদ্ধান্ত কমিটি সেই কমিটির মধ্যেও ভারতীয়রা প্রবেশ করছে প্রথমবারের জন্য। তিনি কে প্রথম প্রবেশ করছেন? সত্যেন্দ্র প্রসন্ন সিংহ, যাকে দেওয়া আছে সত্যেন্দ্র প্রসন্ন সিনহা। এখান থেকে WBCS 2022 সালে একটা কোশ্চেন করেছিল। কোশ্চেনটা হচ্ছে সেপারেট ইলেকটোরেট বা মুসলমানদের জন্য পৃথক নির্বাচন কোন আইনে চালু হয়? সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 সালে। দেখো সেপারেট ইলেকটোরেট মুসলমানদের জন্য না, মুসলমানদের বটেই, সেপারেট আলাদা ইলেকটোরেট মানে রিজার্ভেশন সিস্টেমটা প্রথম চালু হচ্ছে কিন্তু এই আইনের মাধ্যমে। এর আগে কিন্তু রিজার্ভেশন শুরু হয়নি, এবং রিজার্ভেশন কাকে দেওয়া হচ্ছে? মুসলমানদেরকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই গেল 1909 সালের মল্লে মিন্টো আইন। এবং মল্লে এবং মিন্টো দুজন মিলে এই আইনটা পাস করেছিল। মল্লে কে ছিল? মল্লে ছিল সেক্রেটারি, হ্যাঁ এখানে লিখে দিচ্ছি একটু, মল্লে ছিল সেক্রেটারি। আর মিন্টো কে ছিল? মিন্টো ছিল ভাইসরয়। এরা দুজন মিলে এই আইনটা পাস করেছে, সেই জন্য এই আইনের নামে দেখো মল্লে মিন্টো রিফর্মস। ওকে, চলো নেক্সট দেখো কি আছে, ভারত শাসনে 1919 সাল পড়বে এবার। ঠিক আছে, তো ভারত শাসন 1919 যেটাকে বলছে মন্টেগু চেমসফোর্ড আইনে বলা হয়, অর্থাৎ মন্টেগু এবং চেমসফোর্ড এরা দুজন মিলে এই আইনটা তৈরি করেছিল, রাইট? তো মন্টেগু চেমসফোর্ড আইন পড়বো। তাহলে এখন পর্যন্ত আমরা কি পড়লাম? দেখো এখন পর্যন্ত পড়লাম 1858 সালের আইন পড়লাম একটা, তারপরে কি পড়লাম 1861 সালের আইন পড়লাম, তারপরে কি পড়লাম 1893 সালের আইন পড়লাম, তারপরে কি পড়লাম 1909 সালের আইন পড়লাম। এবার দেখো পড়বো 1919 সালের একটা আইন পড়বো, যেটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। ওকে, তো মন্টেগু চেমসফোর্ড রিফর্মস এর আইনগুলো কি কি বা কি আইন পাস করেছিল সেটা আমরা একটু দেখে নেব। তো দেখো দ্বৈত শাসন চালু হয়েছিল। দ্বৈত শাসন চালু হয়েছিল বলতে ব্রিটিশ সরকারের যে মানে ব্রিটিশ সরকার যে একটি রাজ্যের মধ্যেই ধরো অর্ধেকের বেশি গুরুত্বপূর্ণ বিষয় ব্রিটিশরা নিজেরাই চালাতো। একটা ধরো রাজ্য, সেই স্টেটের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলো ব্রিটিশ সরকার নিজে চালাতো, আর যেগুলো গুরুত্বপূর্ণ না খুব একটা সেগুলো ভারতীয়দের মন্ত্রীদের হাতে দেওয়া হতো চালানোর জন্য। এরকম একটা জায়গায় দুজনে যখন শাসন কার্য পরিচালনা করবে সেটা দ্বৈত শাসন নামে পরিচিত। তো ডায়ার্কি বা দ্বৈত শাসন চালু হয় কিন্তু এই 1919 সালের আইনের মাধ্যমে। কি করা হয় ডায়ার্কির মাধ্যমে? ডায়ার্কির মাধ্যমে চালু করা হয়, দেখো সরি, এই ডায়ার্কির মাধ্যমে দ্বৈত শাসন চালু হচ্ছে। দ্বৈত শাসন কেন্দ্রে একটা শাসন পরিচালনা করছে, রাজ্যে একটা শাসন পরিচালনা করছে। ঠিক আছে, এবং ধরো পশ্চিমবঙ্গের মেন যে জিনিসগুলো সেগুলো শাসন করছে কে? সরকার, ব্রিটিশ সরকার, তাই না? ব্রিটিশ সরকার ধরো দায়িত্ব আছে। আর যেগুলো অপ্রয়োজনীয় খুব একটা মেন না সেগুলো ভারতীয় যে সমস্ত মন্ত্রী আছে, ভারতীয় মন্ত্রী, সেই সমস্ত মন্ত্রীদের হাতে দেওয়া হচ্ছে দায়িত্ব। তাহলে একটা জায়গাতে দেখো দুজন শাসন করছে, ব্রিটিশ সরকারও শাসন করছে এবং ভারতীয় মন্ত্রীরাও শাসন করছে। তো এটাকে বলছে দ্বৈত শাসন। এই দ্বৈত শাসন চালু হয়েছিল এই আইনের মাধ্যমে 1919 সালে। কেন্দ্র এবং প্রদেশের বিষয় পৃথক করা হয়, অর্থাৎ কেন্দ্রের জন্য আলাদা ক্যাবিনেট থাকবে, প্রদেশের জন্য আলাদা মানে থাকবে আর কি। হ্যাঁ, এই বিষয়গুলো করা হয়, ইম্পর্টেন্ট না খুব একটা। ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে দেখা দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা তৈরি হয়। দ্বিকক্ষ বিশিষ্ট বলতে ইংরেজিতে বলা হয় বাই ক্যামেরাল সেন্ট্রাল লেজিসলেটিভ। কি বলা হয়? বাই ক্যামেরাল সেন্ট্রাল লেজিসলেটিভ। ঠিক আছে, ইংরেজিতে বলা হয়। অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট যে কেন্দ্রীয় আইনসভা, মানে কি একটা থাকবে উচ্চ কক্ষ আর একটা থাকবে নিম্ন কক্ষ। যেমন একে আপার হাউস এবং লোয়ার হাউসও বলা হয়। তো বর্তমানে আমাদের যেমন রাজ্যসভা এবং আমাদের কি আছে লোকসভা, ঠিক সেরকমই এই 1919 সালের আইনের মাধ্যমে এই দ্বিকক্ষ বিশিষ্ট আইন কিন্তু প্রথম প্রতিস্থাপন করা হয়েছিল, অর্থাৎ উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। রাইট, আশা করছি বুঝাতে পেরেছি। চলো তারপরে ইম্পর্টেন্ট দেখো এখানকার মধ্যে যে সেপারেট ইলেকটোরেট। এবার দেখো
1919 সালে মুসলমানদের জন্য সেপারেট ইলেক্টোরেট করা ছিল, ঠিক। দেখো 1919 সালের আর কার কাদের জন্য করা হচ্ছে, শিখদের জন্য করা হচ্ছে পাঞ্জাবের, নন ব্রাহ্মণ যারা আছে সাউথ ইন্ডিয়ায় তাদের জন্য করা হচ্ছে, ঠিক আছে। এছাড়াও ভারতবর্ষে খ্রিস্টান এবং ইউরোপিয়ান যারা আছে অ্যাংলো ইন্ডিয়ান তাদের জন্যও করা হচ্ছে। তাহলে 1909 সালে প্রথম মুসলমানদের জন্য সেপারেট ইলেক্টোরেট করা হয়েছিল। 1919 সালে এসে দেখো শিখদের জন্য করা হচ্ছে, নন ব্রাহ্মণদের জন্য করা হচ্ছে দক্ষিণ ভারতের, এবং খ্রিস্টান ইউরোপিয়ান অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য করা হচ্ছে। তাহলে জিনিসগুলো বাড়তে আছে দেখো, রিজার্ভেশন। আর একটা ইম্পর্টেন্ট কি, এখানে ফেডারেল কোর্ট স্থাপন করা হচ্ছে, ফেডারেল কোর্ট, রাইট। ফেডারেল কোর্ট এবং ফেডারেল রেলওয়ে স্থাপন করা হচ্ছে। ফেডারেল কোর্টটা কি, ফেডারেল কোর্ট হচ্ছে কেন্দ্র এবং রাজ্যগুলোর মধ্যে ধরো কোনো আইনি বিরোধ দেখা দিল, কোনো আইন সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিল, তখন সেই সমস্যার সমাধান কে করবে, এই কোর্ট করবে, ফেডারেল কোর্ট। এই কোর্টের স্থাপন করা হলো। বর্তমানে ফেডারেল কোর্ট বলতে কি বুঝি আমরা, বর্তমানে ফেডারেল কোর্ট বলতে আমাদের সুপ্রিম কোর্টকে বুঝি, অর্থাৎ রাজ্যে স্টেট সেন্ট্রালে যেখানেই যা সমস্যা হোক সুপ্রিম কোর্ট কিন্তু শেষ সলিউশন। ফেডারেল কোর্ট স্থাপন করা হয়, রাইট, এই আইনের মাধ্যমে। এছাড়াও ফেডারেল রেলওয়ে অথরিটি প্রতিষ্ঠা করা হয়। ফেডারেল রেল অথরিটি কি, একটা অথরিটি বা একটা 7 সদস্যের একটা কি বলবো বোর্ড, সেই বোর্ডের কাজ হলো রেলওয়ে স্থাপন, রেলওয়ে বিস্তার, রেলওয়ের রেলের বিভিন্ন জিনিসপত্রের হিসাব নিকাশ, রেলকে কন্ট্রোল করা হচ্ছে ফেডারেল রেলওয়ে অথরিটি, এটা স্থাপন করা হয় কোন আইনের মাধ্যমে, 1919 সালের সে মন্টেগু চেমসফোর্ড আইনের মাধ্যমে। এছাড়াও ইম্পর্টেন্ট সব থেকে এখানে দেখো যে ওমেন আর গিভেন ফ্র্যাঞ্চাইজ রাইটস, অর্থাৎ মহিলাদের ভোটাধিকার দেওয়া হয়। মহিলাদের জন্য কি করা হয়, মহিলাদের ভোটের অধিকার দেওয়া হয়, রাইট। প্রথমবার কিন্তু মহিলাদের জন্য প্রথম ভোটের অধিকার দেওয়া হয়, অর্থাৎ মহিলারা ভোট দিয়ে তারা যাকে ইচ্ছে সে আইন পরিষদে বা আইনসভায় পাঠাতে পারবে, ঠিক আছে। তো এই হলো, অল্প সংখ্যক দেওয়া হয়েছিল, বেশি দেয়নি, অল্প দিলেও প্রথমবারে যেন দিয়েছিল সেই জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই যে 1919 সালের অ্যাক্ট, সেই অ্যাক্টের মাধ্যমে কি দেখলাম, দ্বৈত শাসন চালু হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 কি, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি হচ্ছে। নাম্বার 3 কি, শিখদের জন্য আলাদা রিজার্ভেশন দেওয়া হচ্ছে, নন ব্রাহ্মণদের জন্য আলাদা রিজার্ভেশন দেওয়া হচ্ছে, খ্রিস্টানদের জন্য এবং ইউরোপিয়ান এবং অ্যাংলো ইন্ডিয়ানদের জন্যও দেওয়া হচ্ছে। ফেডারেল কোর্ট প্রতিষ্ঠা হচ্ছে, যেখানে তোমার কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কোনো সমস্যা, আইনি সমস্যা সমাধান করার জন্য। ফেডারেল রেলওয়ে স্থাপন করছে, রেলের বিভিন্ন জিনিসপত্র দেখার জন্য। এবং প্রথম মহিলাদের জন্য ভোটের অধিকার দেওয়া হয়েছে এই আইনের মাধ্যমে, রাইট। তো এই হলো 1919 সালের মন্টেগু চেমসফোর্ড আইন। এখানে ড্রায়ারকে একটা টিক্স দিয়েছে দেখো, তো ট্রান্সফার সাবজেক্ট আর কি দেখা, রিজার্ভ সাবজেক্ট, অর্থাৎ ট্রান্সফার সাবজেক্ট কোনগুলো, এডুকেশন, এগ্রিকালচার, হেলথ। আর রিজার্ভ সাবজেক্টগুলো পুলিশ, রেভিনিউ এবং জাস্টিস। এই বললে একটু আগে বললাম না সরি, যে ভারতবর্ষে ডায়ার কি চালু হয়ে গেছে, তাই না। এই তো দ্বৈত শাসন চালু হয়েছে ভারতবর্ষে। তো দ্বৈত শাসন দুইভাবে হতো। তো এই যে পুলিশের দায়িত্ব, রেভিনিউ দায়িত্ব, রাজস্ব দায়িত্ব, বিচারের দায়িত্ব, এগুলো কাদের হাতে ছিল, ব্রিটিশ সরকারের হাতে ছিল, এগুলো সব ব্রিটিশ সরকারের হাতে ছিল, রাইট। আর যে এডুকেশন, এগ্রিকালচার, হেলথ, এগুলো কাদের দায়িত্ব ছিল, ভারতীয় মন্ত্রীদের হাতে, তাই না। এইভাবে কি দ্বিকক মানে দ্বৈত শাসন চালু হয়েছিল 1919 সালের অ্যাক্টের মাধ্যমে। দেখো সিটের 2021 সালে একটা প্রশ্ন দিয়েছে এখান থেকে, যে ডায়ার কি কোন আইনের মাধ্যমে চালু হয়, দেখেছো, গভর্নমেন্ট অ্যাক্ট 1919 সালে হবে কারেক্ট আনসার। চলো নেক্সট ইম্পর্টেন্ট, তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন দেয় যে ভারত শাসন আইন 1935 সাল। তো ভারত শাসন আইন 1935 সাল কি, দেখো, সর্ববৃহৎ সাংবিধানিক আইন, অর্থাৎ সব থেকে বড় সাংবিধানিক আইন হচ্ছে এটা। আর এই আইন থেকে আমাদের যে ভারতীয় সংবিধান, সেই ভারতীয় সংবিধান কিন্তু এখান থেকে অনেক কিছু নিয়েছে, অনেক নিয়েছে এখান থেকে, ধার বলতে পারো, কপি, ঠিক আছে। তা সর্ববৃহৎ সাংবিধানিক আইন এটা। এই আইনে কি বলা হয়েছিল, প্রাদেশিক স্বায়ত্তশাসন দেওয়া, অর্থাৎ প্রদেশ নিজের ইচ্ছে মতো তার রাজ্য চালাতে পারবে, রাজ্যকে স্বায়ত্তশাসন দিয়ে দিয়েছে, রাজ্য নিজেই তার শাসন কার্য পরিচালনা করতে পারবে, এখানে সেন্ট্রাল কোনো
হস্তক্ষেপ করবে না। তারপর ফেডারেল ব্যবস্থার প্রস্তাব দেওয়া হয়। ফেডারেল ব্যবস্থা বলতে কি বুঝি আমরা? ফেডারেল ব্যবস্থা বলতে আর কিছুই না, ফেডারেল ব্যবস্থা বলতে বুঝি একটি একক যুক্তরাষ্ট্র। কি বললাম? একটি একক যুক্তরাষ্ট্র। একটি একক যুক্তরাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিল ব্রিটিশরা। এখানে কি বলা হয়েছিল যে ভারতবর্ষের সমস্ত রাজা থেকে শুরু করে বিভিন্ন ছোটখাটো যে প্রিন্সলি স্টেট আছে তারা যেন এসে একসঙ্গে যুক্ত হয়, অর্থাৎ যুক্ত হয়ে একটা ভারতবর্ষ গঠন করে, এরকম একটা আনুষ্ঠানিক পরিকল্পনা কিন্তু বা প্রস্তাব রেখেছিল এই আইনের মাধ্যমে। কিন্তু অনেকেই আসেনি, অনেকে এসেছিল বা অনেকেই আসেনি, কেননা তারা ভেবেছিল আমরা যদি যাই তাহলে আমরা কিন্তু পরাধীন হয়ে যাব, সেই জন্য আসেনি, সেই জন্য এই প্ল্যানটা সাকসেস হয়নি ফেডারেল ব্যবস্থার প্রস্তাবটা। ফেডারেল কোর্ট প্রতিষ্ঠা হচ্ছে দেখো 1937 সালে, এটা তো ফেডারেল কোর্ট মানে তো বললাম মীমাংসা করা হবে। আরবিআই প্রতিষ্ঠা হচ্ছে দেখো 1935 সালে, 1935 সালে 1 এপ্রিল, তাই না? আরবিআই, এপ্রিল ফুল বলছি আমরা অ্যাকচুয়ালি তাই না? 1935 সালে 1 এপ্রিল আরবিআই প্রতিষ্ঠা হচ্ছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবং আর কি করা হচ্ছে, এখানে তিনটে লিস্ট রাখা হচ্ছে, একটা হচ্ছে ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট, কনকারেন্ট লিস্ট। ফেডারেল লিস্ট মানে কেন্দ্রীয় তালিকা যেটা বলছি, হ্যাঁ, কেন্দ্রীয় তালিকা। তারপরে প্রভিন্সিয়াল লিস্ট মানে রাজ্য তালিকা, রাজ্য তালিকা, রাজ্য তালিকা। আর কনকারেন্ট লিস্ট মানে যুক্ত তালিকা বা যুগ্ম তালিকা যেটাকে বলি আমরা, হ্যাঁ, যুক্ত তালিকা বা যুগ্ম তালিকা বলা হয়। এই তিনটা লিস্ট এখনো আছে। এই তিনটা লিস্টের উদ্ভব কিন্তু এই 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে তৈরি হয়, তাই না? আমাদের শিক্ষা কোন তালিকার মধ্যে পড়ছে বলতো? কেন্দ্রীয় না রাজ্য? দুটোর মধ্যেই পড়ছে, অর্থাৎ যুগ্ম তালিকার মধ্যে পড়ছে শিক্ষা, ঠিক আছে? শিক্ষা। তো এই যে তিনটা তালিকা, এই তিনটা তালিকার কথাও কিন্তু 1935 সালে গভর্নমেন্ট অ্যাক্টে বলা হয়েছিল। দেখো প্রশ্ন কি করেছে WBCS এর মতো পরীক্ষায় 2021 সালে, যে প্রাদেশিক স্বায়ত্তশাসন কোন আইনে বলা হয়? মানে প্রদেশ তার নিজের ইচ্ছাধীনে স্বাধীনতা দিয়ে দিয়েছে, প্রদেশ তার ইচ্ছা অনুযায়ী শাসন কার্য পরিচালনা করতে পারবে, সেটা গভর্নমেন্ট অ্যাক্ট 1935 সাল হবে কারেক্ট আনসার। ওকে, দেখো আজকে লাস্ট আইনটার নাম কি? ভারত স্বাধীনতা আইন 1947। এই সময় একটা আইন পাস করেছিল ব্রিটিশ পার্লামেন্ট। সেই আইন নামে কি বলা ছিল? ভারতে একটা দেশ গঠন হবে এবং পাকিস্তানে একটা দেশ গঠন হবে, এই নামে দুটা ডোমিনিয়ন রাষ্ট্র গঠন হবে যারা নিজেরা শাসন কার্য পরিচালনা করবে। অর্থাৎ ভারত পাকিস্তানের দুটো দেশ গঠনের কথা কিন্তু 1947 সালের এই আইনে বলা হয়েছিল। আর কি বলা ছিল? ব্রিটিশ সংসদের নিয়ন্ত্রণের অবসান, অর্থাৎ ব্রিটিশ যে পার্লামেন্ট এতদিন কন্ট্রোল করছিল পুরো ভারতবর্ষকে, সেই কন্ট্রোল কি হলো? বিন্যাস হলো, অবসান হলো। এখন থেকে তাহলে ভারতবর্ষের দায়িত্ব কার হাতে দেওয়া হলো? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির হাতে দেওয়া হলো। মানে কনস্টিটিউয়েন্ট সাংবিধানিক গণতন্ত্র বা সাংবিধানিক সভা, যেটা সাংবিধানিক সভা, ঠিক আছে? সাংবিধানিক সভার হাতে দেওয়া হলো যে এই হচ্ছে সর্বসেরা, এ যেটা ইচ্ছা করে সেটাই হবে ভারতবর্ষে, একে দায়িত্ব দেওয়া, তুমি একটা সংবিধান রচনা করো, এই সেই সংবিধান অনুযায়ী ভারতবর্ষ পরিচালনা হবে। তো ভারতবর্ষে ব্রিটিশদের ক্ষমতার বা ব্রিটিশদের সংসদের নিয়ন্ত্রণের অবসান হলো এবং ভারতবর্ষে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সার্বভৌম ক্ষমতা প্রদান করা হলো। এই হলো 1947 সালের অ্যাক্টের মাধ্যমে বলা হয়েছিল। এখান থেকে PYQ সিটের 2022 সালের প্রশ্ন দিয়েছিল। দেখো, ভারত ও পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয় কোন আইনের মাধ্যমে? 1947 সালের আইনের মাধ্যমে, তাই না? এই মোটামুটি আইন, ঠিক আছে? এবার আমরা যেটা দেখবো, এক ঝলক দেখে নেব যে আমরা পার্ট 1 এবং পার্ট 2 অর্থাৎ আমাদের ক্লাস নম্বর 3 তে কি কি পড়লাম সেটা একবার রিভিশন দিলাম একটা চার্টের মাধ্যমে। দেখো তো, দেখো 1773 সালে কোন আইন পাস হয়? 1773 সালে রেগুলেটিং আইন পাস হয়, তাই না? রেগুলেটিং অ্যাক্ট চালু হয় এবং এটা হচ্ছে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যাক্ট, প্রথম একটা সাংবিধানিক আইন, যেটা তোমাদের PYQ এ দিয়েছে। 2 নম্বর দেখো, তারপর 1784 সালে একটা আইন পাস হয় যেটা হচ্ছে পিটের ভারত শাসন আইন, তাই না? পিটের ভারত শাসন আইন, এটার মাধ্যমে কি করা হচ্ছে? বোর্ড অফ কন্ট্রোল তৈরি হচ্ছে, পড়েছি আমরা। তারপর দেখো 1784 পরে 1793, যেটা স্কিপ করেছে দেয়নি, 1813 সালে দেখো কি ট্রেড মনোপলি ইন্ড হচ্ছে, অর্থাৎ
ট্রেড মনোপলি বলতে যে একচেটে বাণিজ্য করছিল ব্রিটিশরা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটার ইন্ড হচ্ছে, অর্থাৎ সেটা শুধুমাত্র কিসে থাকছে, চায়নার উপর অধিকার থাকছে তাদের, আর চায়ের উপর টি, এই দুটো ছাড়া বাকি সব মনোপলি ইন্ড হচ্ছে। তারপর দেখো 1833 সালে কি হচ্ছে, 1833 সালে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে, অর্থাৎ যেটা বাংলার গভর্নর ছিল সেটা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে। 1853 সালে কি হচ্ছে, ওপেন কম্পিটিশন ফর আইসিএস, আইসিএস পরীক্ষা সবারই জন্য করা হচ্ছে ভারতবর্ষে, এর আগে ভারতের দিকে বসতে দেওয়া হতো না। 1858 সালে আজকে বললাম দেখো কি, ক্রাউন রুল শুরু হচ্ছে, অর্থাৎ কোম্পানির রুলের অবসান ঘটিয়ে এখন সরকারের শাসন শুরু হয়েছে ভারতবর্ষে। 1861 সালে কি বললাম ইম্পর্টেন্ট, পোর্টফোলিও দেখো দিয়েছে। 1892 সালে টাইম পাস হচ্ছে, সেই আইনে কি বলা আছে, বাজেট ডিসকাশনে ভারতীয়রা পার্টিসিপেট করতে পারছে। 1909 সালে কি বললাম, যে সেপারেট ইলেকটোরেট মুসলমানদের জন্য। 1919 সালে ইম্পর্টেন্ট কি বললাম, ডায়ার কি চালু হচ্ছে, দ্বৈত শাসন চালু হচ্ছে, দ্বৈত শাসন, ডায়ার কি মানে দ্বৈত শাসন চালু হচ্ছে। 1935 সালের আইনে কি বললাম, প্রভিন্সিয়াল অটোনমি হচ্ছে, অর্থাৎ কি প্রদেশের স্বায়ত্ত শাসন চালু হচ্ছে, প্রদেশের স্বায়ত্ত শাসন চালু হচ্ছে, তাই না, স্বায়ত্ত শাসন চালু হচ্ছে, অর্থাৎ প্রদেশ নিজ নিজ শাসন কার্য পরিচালনা করছে, যেমনটি বর্তমানে করছে পশ্চিমবঙ্গ নিজের মতো শাসন কার্য পরিচালনা করছে। 1947 সালে কি হচ্ছে, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে এবং পাকিস্তানের গঠন হচ্ছে। এই যে লিস্ট তোমরা দেখছো চার্ট, এই চার্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে, আমি এতদিন যা পড়ালাম ভুলে যাও, সেগুলো ভুলে গেলেও হবে, এই চার্ট থেকেই প্রশ্ন হবে তোমাদের। এই চার্টটা যে ভিআইপি এবং ছোটস্থ কন্টেস্ট রিভিশনের জন্য এটা রেখে দেবা, প্রশ্ন এখান থেকেই হয় এবং এখান থেকেই হবে, এর বাইরে প্রশ্ন হবে না, রাইট। চলো এবার পরীক্ষায় যেগুলো বারবার এসছে সেগুলো একটু দেখে নাও, হ্যাঁ, যে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে, সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। আর আমি যদি বলি ফার্স্ট গভর্নরকে, তাহলে কি হবে, গভর্নর অফ বেঙ্গল, তাহলে কি হবে, বাংলার প্রথম গভর্নরকে, সেটা হবে রবার্ট ক্লাইভ। আর প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে ওয়ারেন হেস্টিংস। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া দেখো, ভারতের গভর্নর জেনারেলকে লর্ড উইলিয়াম বেন্টিং। ফার্স্ট ভাইসরয়কে পড়ালাম আজকে, লর্ড ক্যানিং। ফার্স্ট ল কমিশনকে ম্যাকলে পড়িয়ে দিয়েছি। সেপারেট ইলেক্টর কখন শুরু হচ্ছে, 1909 সালে। ডায়ারকি কখন শুরু হচ্ছে, 1919 সালে। প্রভিন্সিয়াল অটোনমি কখন শুরু হচ্ছে, 1935 সালে। ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কোনটা, 1947। এখান থেকে বারবার প্রশ্ন, আমি বললাম না এর বাইরে কোনো প্রশ্ন হবে না, এগুলোই দেখবে। তো এখান থেকে আরেকটু দিয়েছে দেখে নাও, 1773 সালে রেগুলেটরি অ্যাক্ট, এগুলো তো জানি। 1784 কন্ট্রোল বোর্ড তৈরি হচ্ছে। 1813 সালে ট্রেড ইন হচ্ছে। 1833 গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে। 1853 সালে আইসিএস এক্সাম চালু হচ্ছে। 1858 সালে ক্রাউন রুল শুরু হচ্ছে, ব্রিটিশ সরকার, এগুলো পড়েছি আমরা। তারপরে দেখো কি হচ্ছে, এটাও পড়েছি। 1861 সালে পোর্টফোলিও চালু হচ্ছে। 1892 বাজেটে ভারতবর্ষীরা প্রথম অংশগ্রহণ করছে। 1909 সালে সেপারেট ইলেক্টোরেট রিপিট করেছে। 1919 সালে ডায়ারকিতে চালু হচ্ছে। 1935 সালে প্রভিন্সিয়াল অটোনমি। 1947 ইন্ডিপেন্ডেন্ট, এগুলো বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে। এই মোটামুটি ছিল তোমাদের আজকের ক্লাস। তো অবশ্যই ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ।